কিছু গল্প আছে যা আসলে কখনো শেষ হয় না, আর কিছু মানুষ যারা তাদের সৃষ্টির মধ্যে দিয়ে অমর হয়ে থাকেন। আজ আমরা এমনই এক গল্প পড়া জি জাদুকরকে নিয়ে কথা বলবো, যার লেখা আজও আমাদের হাসায়, কাদায় আর গভীরভাবে ভাবতে শেখায়। তিনি হুমায়ূন আহমেদ, যে গল্পের আসলে কোনো শেষ নেই। কি অসাধারণ একটা কথা, তাই না? এই একটা লাইনেই যেন হুমায়ূন আহমেদের পুরো দর্শনটা লুকিয়ে আছে। তিনি মানুষের মনের গভীরে থাকা ওই না পাওয়ার টান, অদেখার প্রতি আগ্রহ, এসবকে এত সুন্দর করে তার লেখায় তুলে এনেছেন। আর ঠিক এভাবেই তিনি নিজেও আমাদের কাছে যেন অধরা এক মেঘের মতো হয়ে উঠেছেন, যার প্রতি আমাদের মমতা আর আগ্রহের কোনো শেষ নেই। কিন্তু আসল প্রশ্নটা হল, কি সেই জাদু যা দিয়ে তিনি আজও, তার চলে যাওয়ার এতগুলো বছর পরেও নতুন নতুন পাঠক আর দর্শককে একেবারে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন? চলুন আজ এই রহস্যের গভীরে একটু ঢোকা যাক। হুমায়ূন আহমেদকে বুঝতে হলে সবার আগে মানুষটাকে একটু চেনা দরকার, কারণ তার জীবনটাও ছিল তার লেখা কোনো উপন্যাসের মতোই দারুণ নাটকীয় আর অসাধারণ। ১৯৪৮ সালে জন্ম নেওয়া এই মানুষটি ছিলেন অসম্ভব মেধাবী একজন। ভাবুন তো, ১৯৬৫ সালে ম্যাট্রিক পরীক্ষায় রাজশাহী বোর্ডে দ্বিতীয় হয়েছিলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নের ছাত্র হিসেবেও নিজের মেধার ছাপ রেখেছেন। কিন্তু তার আসল পরিচয় হয়ে ওঠে লেখালেখি, যা শুরুটা হয়েছিল নন্দিত নরকে দিয়ে। কাজের স্বীকৃতি হিসেবে ২১ পদকের মতো সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননাও পেয়েছেন। ২০১২ সালে নিউ ইয়র্কে তিনি আমাদের ছেড়ে চলে গেলেও তার কিংবদন্তি কিন্তু রয়েই গেছে। মুক্তিযুদ্ধ তার জীবনে এক ভয়াবহ অধ্যায় নিয়ে এসেছিল। এটা শুধু একটা তথ্য নয়, এটা তার জীবনের এক নির্মম সত্যি। যুদ্ধকালীন সময়ে পাকিস্তানি সেনারা তাকে শুধু আটকই করেনি, অকথ্য নির্যাতনের পর হত্যার জন্য গুলিও করেছিল। কিন্তু তিনি অলৌকিকভাবে বেঁচে যান। এই ঘটনাটা তার মনে এবং লেখায় যে কী গভীর ছাপ ফেলেছিল, তা আমরা তার মুক্তিযুদ্ধভিত্তিক কাজগুলোতে স্পষ্ট দেখতে পাই। আচ্ছা, এবার আসা যাক তার লেখার সেই জাদুতে, যা বাংলা সাহিত্যকে একেবারে নতুন একটা পথ দেখিয়েছিল। এই একটা বাক্যই তার সাহিত্যিক গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। হুমায়ূন আহমেদ বাংলা কথাসাহিত্যে এক নতুন ধারার জন্ম দেন। তখনকার সাহিত্য ছিল বেশ ভারী, লম্বা লম্বা বর্ণনা আর মনস্তাত্ত্বিক বিশ্লেষণে ভরা। তিনি এসে পুরো খেলার ধরনটাই বদলে দিলেন। ছোট ছোট ধারালো সংলাপের মাধ্যমে গল্পকে এগিয়ে নিয়ে যেতে লাগলেন। তার চরিত্ররা ঠিক সেভাবেই কথা বলতো, যেভাবে আমরা বাস্তবে কথা বলি। আর যুদ্ধ পরবর্তী বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী, যারা নিজেদের গল্প সহজভাবে শুনতে চেয়েছিল, তারাই নতুন শৈলীর মধ্যে নিজেদের খুঁজে পেয়েছিল। তার শুরুর দিকের কাজগুলোই ছিল এক একটা ধমাকা। নন্দিত নরকে যখন প্রকাশিত হয়, তখন তিনি একজন ছাত্র মাত্র। আর একটা মজার ব্যাপার হল, শঙ্খনীল কারাগার তার লেখা প্রথম উপন্যাস হলেও এটি প্রকাশিত হয় পরে। শুধু মধ্যবিত্তের জীবনই নয়, তিনি বাংলা সাহিত্যে আধুনিক সায়েন্স ফিকশনেরও পথ দেখিয়েছিলেন তোমাদের জন্য ভালোবাসার মাধ্যমে। হুমায়ূন আহমেদের সবচেয়ে বড় কৃতিত্ব সম্ভবত তার তৈরি করা চরিত্রগুলো, যারা আমাদের নিজেদের থেকেও যেন বেশি পরিচিত। আর এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল যুক্তি আর প্রতিযুক্তির দুই ভিন্ন জগতের দুই বাসিন্দা। একদিকে আছেন মিসির আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক, যিনি অতিপ্রাকৃত বা অলৌকিক কোনো কিছুতেই বিশ্বাস করেন না। তার কাছে সব কিছুই লজিক, সায়েন্স আর সাইকোলজি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। রহস্যের জট খুলতে তার একমাত্র অস্ত্র হল বিশুদ্ধ যুক্তি। আর অন্যদিকে মিসির আলীর ঠিক উল্টো পিঠে যে বাস করে, সে হল হিমু। খালি পায়ে হলুদ পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো এক যুবক, যে কোনো যুক্তিরই ধার ধারে না। সে চলে তার নিজস্ব প্রতিযুক্তি বা অ্যান্টি লজিক দিয়ে, সব কিছুকে সে দেখে একেবারে অন্য চোখে। এই দুটি চরিত্রের বৈপরীত্যই হুমায়ূন আহমেদের সৃষ্টিশীলতার এক অসাধারণ উদাহরণ। জীবনকে দেখার দুটি ভিন্ন কিন্তু শক্তিশালী দৃষ্টিভঙ্গি। হুমায়ূন আহমেদের জাদু কিন্তু শুধু বইয়ের পাতাতেই আটকে থাকেনি, সেই জাদু ছড়িয়ে পড়েছিল টেলিভিশন আর সিনেমার পর্দাতেও। আর এভাবেই তিনি পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে। এই ঘটনাটা সত্যিই অবিশ্বাস্য। কোথাও কেউ নেই নাটকের একটা কাল্পনিক চরিত্র, বাকের ভাইয়ের ফাঁসির আদেশ হয়, আর সেই ফাঁসি ঠেকানোর জন্য সত্যি সত্যি দেশের মানুষ রাস্তায় নেমে মিছিল করে, স্লোগান দেয়। ভাবা যায় একটা নাটক কতটা শক্তিশালী হলে এমনটা সম্ভব। এটাই ছিল হুমায়ূন আহমেদের টিভি নাটকের প্রভাব। তো তার এই আকাশ ছোঁয়া জনপ্রিয়তার কারণটা কি ছিল? কারণ তার গল্পগুলো ছিল আমাদের জীবনের খুব কাছের। তার চরিত্রগুলো, এমনকি খুব ছোট একটা চরিত্রও, ছিল একেবারে স্বতন্ত্র। তিনি যেভাবে গ্রামের জীবন আর আমাদের লোকসংস্কৃতিকে তুলে ধরেছেন, আর যেভাবে হাসি কান্নাকে একসাথে মিশিয়ে দিয়েছেন, তা ছিল এক কথায় অতুলনীয়। তার নাটকের সংলাপগুলো তো মানুষের মুখে মুখে ফিরত,
কোথাও কেউ নেই নাটকে মুনার বলা এই কথাগুলো আজও মানুষের মনে গেঁথে আছে। এই সহজ কথাগুলোর মধ্যেই লুকিয়ে থাকত জীবনের গভীরতম সত্য আর আবেগ। হুমায়ুন আহমেদ শুধু গল্প আর চরিত্রই তৈরি করেননি, তিনি নিজের জন্যেও এক স্বপ্নের ভুবন বানিয়েছিলেন, একটা জায়গা যা আজও তার স্মৃতি বহন করে চলেছে। প্রায় ৪০ বিঘা জমির উপর গাজীপুরে তিনি গড়ে তুলেছিলেন তার স্বপ্নের নন্দনকানন নুহাসপল্লী। তার বড় ছেলে নুহাসের নামে এর নামকরণ করেছিলেন। এটা শুধু একটা বাগান বাড়ি ছিল না, এটা ছিল তার ভালোবাসা আর কল্পনার এক বাস্তব রূপ। নুহাসপল্লীর প্রতিটি কোণায় জড়িয়ে আছে তার ছোঁয়া। ঢুকতেই চোখে পড়বে মা ও শিশু ভাস্কর্য। বৃষ্টি দেখার জন্য বানানো হয়েছিল বৃষ্টি বিলাস নামে একটা কটেজ। সেখানে আছে প্রায় ৩০০ প্রজাতির ঔষধি গাছের বাগান আর লীলাবতী নামের সে সুন্দর দিঘিটা। আর এই সবুজ প্রকৃতির মাঝেই তার প্রিয় লিচু বাগানের ছায়ায় তিনি চিরনিদ্রায় শায়িত। আর সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন? আজও তার ভক্তরা কোনো প্রবেশ মূল্য ছাড়াই তার সেই চিরনিদ্রার স্থানে গিয়ে শ্রদ্ধা জানাতে পারেন। মানে মৃত্যুর পরেও তিনি যেন তার পাঠকদের জন্য দরজাটা খোলাই রেখেছেন। শেষ করার আগে একটা ভাবনা রেখে যেতে চাই। মিসির আলীর যুক্তিবাদী মন, হিমুর খামখেয়ালিপনা, বাকের ভাইয়ের জন্য কান্না কিংবা তার কোনো গান বা সিনেমার দৃশ্য, হুমায়ুন আহমেদের ঠিক কোন সৃষ্টিটা মানুষের পৃথিবীকে একটু হলেও বদলে দিয়েছে? উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম, আর আমার মনে হয় ঠিক সেখানেই হুমায়ুন আহমেদ আজও বেঁচে আছেন, আমাদের সবার মাঝে।